আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বিয়ের ৩ বছর পরে আজ প্রথম আমার স্বামীর সাথে বাড়ি থেকে বের হয়ে বাইরে যাচ্ছি, কিন্তু এটা কখনো ভাবতেই পারিনি এই যাওয়াই আমার জন্য কাল হয়ে দাঁড়াবে। আজ প্রথম স্বামীর সাথে ঘুরতে যাচ্ছি। আমার তো খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারছি না। কেন যেন আমার অস্বস্তি হতে লাগলো। এক অজানা ভয় ভেতর থেকে গ্রাস করছে আমাকে। আমার ভাবতেও অবাক লাগছে উনি নিজের ইচ্ছায় আমাকে ওনার সাথে কোথাও নিয়ে যাচ্ছেন। এই ৩ বছরে আমার হাত ধরে কখনো ২ কদম যাননি। আজ হঠাৎ করে আমাকে নিয়ে বাইরে যাওয়ার কারণ খুঁজে পাচ্ছি না। আমরা এসে পড়ছি, এখন গাড়ি থেকে নামো। হঠাৎ ওনার কথা শুনে আমি একটু চমকে উঠলাম। আজকে আমার জন্য কি অপেক্ষা করছে তা আমার জানা নেই। পরিবেশটা একটু বেশি থমথমে লাগছে। মনে হচ্ছে এই বুঝি খারাপ কিছু ঘটতে চলেছে। এটা বড় কোনো ঝড় আসার আগের কোনো পূর্বাভাস নয় তো? আমার মন কেন এত কু ডাকছে? এই তুমি কি গাড়ির ভেতরে বসে থাকবে না বেরো হবে? সেই কখন বলেছি আমরা এসে পড়েছি, আর তুমি গাড়ির ভেতরে বসে বসে কি যেন ভেবে চলেছ। ওনার কথা শুনে আর এক মুহূর্ত দেরি না করে গাড়ি থেকে বের হলাম। আমি গাড়ি থেকে বের হতেই উনি হাঁটতে লাগলেন। আমি ওনার পিছু পিছু হেঁটে চলেছি। কিছু দূর যেতেই উনি একটা ফাংশনে ঢুকলেন। আমিও ওনার পিছু পিছু ফাংশনের ভেতরে ঢুকেছি। দেখে মনে হচ্ছে এখানে বড় কোনো পার্টি হচ্ছে। জীবনের প্রথম কোনো পার্টিতে এসেছি। চারদিকটা বিভিন্ন রকমের লাইট দিয়ে সাজানো, আর ভেতরেও চোখ ধাঁধানো লাইটের বাহার। হাই মিউজিকে গান বাজছে, অনেকে সেই মিউজিকের তালে তালে নাচছে, অনেকে আবার ড্রিঙ্কসও করছে। পার্টিতে যারা এসেছে সবাই ওয়েস্টার্ন ড্রেস পরা, সাথে ভারী মেকআপ করে সুন্দর করে সেজে এসেছে। একমাত্র আমি শাড়ি পরে সাধারণভাবে সেজে এসেছি। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে আমার দিকে। এখন আমার অস্বস্তিটা আরো বহু গুণে বেড়ে গেল। সবাই কেমন জানি আর চোখে আমাকে দেখছে, অদ্ভুতভাবে তাকিয়ে আছে আমার দিকে। তাদের তাকানো দেখে আমার নিজেরই মনে হচ্ছে আমি কোনো এলিয়েন বা ভিন্ন গ্রহের প্রাণী। আমার দম যেন বন্ধ হয়ে আসছে এই পরিস্থিতিতে পড়ে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে ওনাকে বললাম, আমরা এটা কোথায় এসেছি? আমার এখানে অস্বস্তি লাগছে, আমি এখানে থাকতে চাই না, আসুন আমরা এখান থেকে চলে যাই। উনি চোখ লাল করে আমার দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বললেন, তুই এখানে না থাকতে চাইলেও তোকে এখানেই থাকতে হবে। এরপরে আমাকে কর্নারের একটি টেবিলে বসিয়ে উনি বিজনেস পার্টনার ফ্রেন্ডের সাথে গল্পে মেতে আছেন। উনি যে এখানে একা নন, কেউ একজন যে ওনার সাথে এখানে এসেছে সেদিকে ওনার কোনো খেয়ালই নেই। উনি যেন নিজের মাঝেই মেতে আছেন। আর এইদিকে আমি ওনার অপেক্ষায় কর্নারের একটি টেবিলে বসে আছি। এভাবে কোনো অচেনা জায়গায় একা একা বসে থাকা যায় নাকি? কাউকে চিনিও না যে গিয়ে কথা বলবো। পার্টিতে যারা এসেছেন তাদেরকে দেখেই মনে হচ্ছে সবাই হাই সোসাইটির মডার্ন আর শিক্ষিত। তাদের সাথে কথা বলতে যেতেও আমার অস্বস্তি লাগছে। কিছু না বলে আমি চুপচাপ বসে আছি। এখন আমার কান্না আসছে। চেয়ারে বসে বসে নিজের কথা ভাবছি। আসলেই নিয়তি বড়ই অদ্ভুত। মানুষের জীবনে কখন যে কি হয় তা কেউ বলতে পারে না। আমি অদ্রিতা জাহান আরোহী, আর আমার স্বামীর নাম মোহাম্মদ নীলাদ্রি চৌধুরী। উনি হলেন এই শহরের টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। নীলাদ্রি একটু কর্নারে গিয়ে একজনকে কল দেয়। লোকটি কল রিসিভ করতে সে কিছুটা বিরক্তির স্বরেই বললেন, এতক্ষণ সময় লাগে কল রিসিভ করতে? তোকে যেই কাজ করতে দিয়েছি তা এখনো কেন শুরু করিসনি? আপনারা এখানে পৌঁছে গেছেন তা খেয়াল করিনি। নীলাদ্রি কিছুটা রেগে বলে, চোখ কি মাথায় রেখে চলস নাকি যে দেখতে পাসনি? এই জন্য কি তোদের টাকা দিয়ে পুষি নাকি? কর্নারে একটি মেয়ে বসে আছে শাড়ি পরে, তোকে কি করতে হবে তা জানা আছে নিশ্চয়ই। লোকটি একটু শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার, আমার মনে আছে, আপনি কোনো চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। নীলাদ্রি কিছু একটা ভেবে পরে বলল, তবে ঠিক আছে, আর আমার কাছে কোনো প্রকার ভুল হলে তবে এর পরিণতি কি হবে তা নিশ্চয়ই তোর ভালো করে জানা আছে। সে আর কিছু না বলে ফোনটা কেটে দেয়। লোকটি আরোহীর দিকে এগিয়ে যাচ্ছে। তার ঠোঁটের কোণায় ফুটে উঠেছে শয়তানি হাসি, আর মনে মনে বলছে, আজ এখানে তুমি তোমার সব হারাবে, শুধু একটু সময়ের অপেক্ষা। এই সমাজ, সংসার
বড় নিষ্ঠুর। এরপরে যা হবে তাতে তুমি না পারবে মরতে আর না পারবে প্রাণ খুলে বাঁচতে। সমাজের কাছে তুমি হয়ে যাবে চরিত্রহীনা, কিন্তু তোমাকে এইসব কিছুই মেনে নিতে হবে, কারণ এটাই যে তোমার নিয়তি। লোকটির আরোহীর সামনে এসে বলল, এক্সকিউজ মি, ক্যান উই ইন্ট্রোডিউস প্লিজ? লোকটির কথা শুনে সামনের দিকে তাকালাম। এখানে যে কেউ বসে আছে তা আগে খেয়াল করিনি। আমি তো ভাবনার জগতে ছিলাম। লোকটির দিকে এক নজর তাকিয়ে পরে কিছুটা বিরক্তির স্বরেই বললাম, নো নিড, আই এম নট কমফোর্টেবল। কারণ লোকটিকে আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। কেমন নজরে যেন আমার দিকে তাকিয়ে আছে। আর কিছু না বলে অন্যদিকে তাকালাম। আমি অন্যদিকে তাকানোর পরেও লোকটি আমার দিক থেকে চোখ সরাচ্ছে না। কেমন যেন বাজে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার অস্বস্তি হচ্ছে লোকটির চাওয়া দেখে। আমার মনে হচ্ছে এখানে বসে থাকা আমার জন্য আর ঠিক হবে না। কোনো কিছু না বলে আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়াতেই লোকটি আমার হাত ধরে ফেললো। আমি রাগে পেছনে তাকাতেই লোকটি বলা শুরু করলো, হেই বিউটি, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? তোমার তো এখনও কোথায় যাওয়া হবে না। বেবস, এই আবরাবের হাত থেকে তুমি এত সহজে ছাড়া পাবে না। আমি নিজের হাত ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগলাম। লোকটি একটু হেসে বলল, কি খারাপ শুনি? তুমি আমার কি খারাপ করতে পারবে? আর খারাপ তো আমি করব তোমার সাথে, জাস্ট একটু ওয়েট কর। বলে আবারও হাসতে লাগলো। এখন আমার ভয় হতে লাগলো। আমি ভয় ভয় বললাম, মানে আমার হাত ভালোই ভালোই না ছাড়লে আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। তখন আপনার কি হবে বুঝতে পারছেন? লোকটি আবারও অদ্ভুতভাবে হেসে বলল, তাই বুঝি বেবি? তবে চেষ্টা করে দেখতে পারো, আমি তো তোমাকে বারণ করিনি। আমি এদিক সেদিক তাকিয়ে ওনাকে খুঁজতে লাগলাম, কিন্তু পার্টির কোথাও ওনাকে দেখতে পেলাম না। ভয়ে আমার হাত পা জমে ঠান্ডা হয়ে যাচ্ছে। আর কোনো উপায় না পেয়ে আমি চিৎকার দিতে লাগলাম। আমি চিৎকার দিতে নিলেই লোকটি আমার মুখ চেপে ধরলেন। এক হাতে আমার মুখ চেপে ধরতেই অন্য হাতে আমার কোমরে হাত রাখলেন। বাজেভাবে আমার শরীরে স্পর্শ করতে লাগলেন। লোকটির প্রতিটি স্পর্শে আমার গা ঘিন ঘিন করছে। আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। পার্টিতে যে যার মতো মজে আছে। এত মানুষের মাঝেও নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে। লোকটি আমার মুখ চেপে ধরেই আমাকে টেনে ভেতরের দিকে নিয়ে যেতে লাগলেন। এখন আমার সাথে কি হতে পারে তা ভাবতেই আমার আত্মা কেঁপে উঠল। হাত দিয়ে মুখ চেপে ধরার ফলে আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি হাত পা ছুড়াছুড়ি করতে লাগলাম, তবুও কোনো লাভ হচ্ছে না। আমি কোনো উপায় না পেয়ে নিজের পায়ের হিল দিয়ে লোকটির পায়ে জোরে চাপ দিলাম। হঠাৎ করে আমি এমন কিছু করতে পারি তা হয়তো লোকটি ভাবতেই পারেনি। লোকটি ব্যথায় কুকড়িয়ে উঠে আর সাথে সাথে আমার হাত ছেড়ে দেয়। নিজের হাত ছাড়া পেয়ে আমি কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সেখান থেকে বেরিয়ে চলে আসি। অস্থির হয়ে সারা পার্টিতে ওনাকে খুঁজে যাচ্ছি, কিন্তু কোথাও ওনাকে পাচ্ছি না। আরোহী পালিয়ে গেলেই লোকটির মুখের রং উড়ে যায়। এক রাশ ভয় ঝেঁকে ধরে তাকে। কাঁপা কাঁপা স্বরে মনে মনে বলতে লাগলো, এখন ছাড় আর আমাকে আস্ত রাখবেন না। সব হয়েছে ওই মেয়ের জন্য, তাকে তো আমি ছাড়বো না, কিন্তু এখন আমি স্যারকে কি বলবো? সে আর কিছু না ভেবে ভয়ে ভয়ে ফোন দেয় নীলাদ্রিকে। নীলাদ্রি ফোন রিসিভ করেই বলে, কাজ শেষ? লোকটি ভয়ে ভয়ে উত্তর দেয়, স্যার, ম্যাডাম আমাকে মেরে পালিয়ে গেছে। আমাকে এবারের মতো ক্ষমা করে দিন, এমন ভুল আর কখনো হবে না। নীলাদ্রি কর্কশ শব্দে বলল, তুই বেঁচে থাকলে তো আবার সে ভুল করবি। লোকটি মিনতির স্বরে বলল, প্লিজ স্যার, এমন করবেন না, তবে আমার পরিবার না খেয়ে মরবে। প্লিজ স্যার, শেষবারের মতো একটু সুযোগ দিন। নীলাদ্রি কিছু একটা ভেবে পরে বলল, ওকে, তোকে একটি শেষ সুযোগ দিচ্ছি। পরে ফোনে লোকটি কিছু একটা বুঝিয়ে বলে ফোন কেটে দেয়। তার ঠোঁটের কোণায় ফুটে ওঠে শয়তানি হাসি। মনে মনে বলে, আগে যা হতো তা শুধু আমি আর তুমি জানতে, কিন্তু এখন যা হবে তা পুরো পার্টির সবাই দেখবে। সবার সামনে তোমাকে অপমানিত হতে হবে। জাস্ট ওয়েট মাই জান। উপস, সরি মিসেস আরোহী, যা শুধুমাত্র আজকের জন্য, কারণ আজকের পর থেকে এই পরিচয়টা তোমার আর থাকবে না। এই পরিচয়টাও তোমার জন্য মিথ্যা হয়ে যাবে। আর বাকি রইল আমার জান হওয়ার কথা, সেই যোগ্যতা তো তোমার নেই। আমার জান তো অন্য কেউ, যাকে তুমি একদিন অপমান করেছিলে, আর আজ তার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সেই শাস্তি হবে তোমার জন্য অনেক যন্ত্রণাদায়ক। বলে রহস্যময় হেসে আরোহী যখন পুরো পার্টি খুঁজেও কোথাও নীলাদ্রিকে পেল না, তখন হাজারো দুশ্চিন্তা তার মাথায় আসতে লাগলো। তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। উনি কি আমাকে এখানে ফেলে চলে গেছেন? এখন আমি এখান থেকে কি করে যাব?
তবে কি এভাবে উনি আমার উপর থেকে প্রতিশোধ নিলেন? এই মুহূর্তে তার কি করা উচিত তা সে বুঝছে না। তার মনের কিনারে অজানা ভয় বাসা বাঁধতে লাগলো। কিন্তু একটু পরে যখন সে দেখে নীলাদ্রি অন্যদিকে ফিরে তার ফ্রেন্ডের সাথে কথা বলতে দেখলো, তখন যেন তার দেহে প্রাণ ফিরে আসে। নীলাদ্রিকে দেখা মাত্রই তার ঠোঁটের কিনারায় হাসি ফুটে ওঠে। সে নীলাদ্রির কাছে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু হঠাৎই কেউ একজন তাকে জড়িয়ে ধরে। লোকটি আরোহীকে জড়িয়ে ধরা মাত্রই পুরো পার্টির লাইট অফ হয়ে শুধু আরোহী আর লোকটির উপরে লাইটের আলো পড়ে। পার্টির সবাই তাদের দিকে তাকিয়ে আছে। আরোহী একদম নির্বাক হয়ে রইল। হঠাৎ করে কি হয়ে গেল সে বুঝতে পারছে না। সে শুধু হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে নীলাদ্রিকে তার দিকে এগিয়ে আসতে। নীলাদ্রির পুরো চোখই লাল হয়ে আছে, এমন মনে হচ্ছে চোখ দিয়ে এক্ষুনি আগুন বের হবে আর সে আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে। নীলাদ্রকে এই অবস্থায় দেখে আরোহী ভয়ে পুরো ফ্রিজ হয়ে গেছে। সে এক চুলও নড়তে পারছে না, তার শরীর যেন অবশ হয়ে গেছে। সে যেন লোকটিকে ছাড়ানোর চেষ্টা করবে, সেই শক্তিটুকুও যেন তার দেহে অবশিষ্ট নেই। নীলাদ্রি এসে লোকটির থেকে আরোহীকে ছাড়িয়ে ঠাস করে তার গালে চড় বসালো। আরোহী টাল সামলাতে না পেরে 2 পা পিছিয়ে পড়ল। নিজের গালে হাত দিয়ে অশ্রু ভরা চোখে তার দিকে তাকালো। আমার কথা না শুনে এতগুলো মানুষের সামনে উনি কি করে আমাকে মারতে পারলেন? একটু আগে তার সাথে কি ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছিল তা ভাবতেই তার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এমন একটি ঘটনার পরে আবার এই চরের ব্যাপারটা আরোহী যেন কিছুতেই মেনে নিতে পারছে না। তার মুখ দিয়ে কথা বলার জন্য কোনো আওয়াজ বের হচ্ছে না। এমন একটি সময়ে একটি মেয়ের জন্য সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে তার স্বামী, কিন্তু সেই স্বামী যখন তার পাশে না দাঁড়িয়ে উল্টো তাকে আরো অপমানিত করে, তবে একটি মেয়ের জন্য এর থেকে বেশি কষ্টের আর কিছু হয় না। একের পর এক আঘাত পেয়ে নিজেকে সামলিয়ে নিতে পারছে না সে। তবুও নিজেকে সামলিয়ে কাঁপা কাঁপা গলায় সে বলে, এই লোকটি ভালো নয়, এই লোকটি আমার সাথে। আর কিছু বলার আগে এই লোকটি আরোহীর দিকে তাকিয়ে বলে, তুমি এত ভয় পাচ্ছ কেন বেবি? পরে নীলাদ্রিকে দেখিয়ে বলে, উনি কি? কথাটা এমন ভাবে বলে যে সে নীলাদ্রকে চেনে না আর কখনো দেখেও নি। আর নীলাদ্র, সে তো সব কিছু নিজে প্ল্যান করে সবার সামনে নিজের স্ত্রীকে অপমান করছে, তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। কিন্তু কেন? আসলে মানুষ অনেক বিচিত্র একটি প্রাণী, তার মুখে এক থাকে আর মনে আরেক। কোনটা যে তার সত্যিকারের রূপ তা চেনা বড় দায়, কারণ মানুষ যে খুব ভালো অভিনেতা হতে পারে। অন্যের ভালোবাসা মনের সাথে খেলতে যে সে মজা পায়। এবার নীলাদ্রির সামনে দাঁড়িয়ে বলে, আপনার সাহস তো কম নয়, এত মানুষের সামনে আমার গার্লফ্রেন্ডের গায়ে হাত তুললেন। এই আবরার আপনাকে ছেড়ে কথা বলবে না, আপনি ওর কি হন? নীলাদ্র রেগে লোকটির কলার ধরে বলে, তোর সাহস দেখে তো আমি অবাক হচ্ছি। তুই এই নীলাদ্র চৌধুরীর সাথে উঁচু গলায় কথা বলছিস? আর কি বললি? আরোহী আমার কে হয়? তবে শোন, ও আমার লিগ্যাল ওয়াইফ, মানে নিশ্চয়ই বুঝিস। এখন বল, ও তোর গার্লফ্রেন্ড কি করে হবে? লোকটি অবাক হয়ে বলে, হোয়াট? আপনি কি বলছেন? আর ওর সাথে আমার পরিচয় হয়েছিল আরও 4 বছর আগে। ওর সাথে প্রায় 1 বছর আমি রিলেশনে ছিলাম। এই 1 বছরে ওর কোনো চাওয়াই আমি অপূর্ণ রাখিনি। আমার কাছে যা চেয়েছে তার থেকে অনেক গুণ বেশি আমি তাকে দিয়েছি। কিন্তু 1 বছর পর হঠাৎ ও যেন কোথায় হারিয়ে যায়, আর তারপর থেকে আমি আর তাকে অনেক খোঁজাখুঁজির পরও পাইনি। তখন আমি ভিতর থেকে অনেক ভেঙে পড়ি। কিন্তু আজ যখন আমি তাকে পার্টিতে বসে থাকতে দেখি, আমি তার সামনে যাই, তার কাছ থেকে আমার প্রশ্নের উত্তর চাইতে। কেন সে আমাকে ছেড়ে চলে গেছে? কেন সে আমার ভালোবাসা নিয়ে খেলা করলো? কেন সে আমাকে ধোঁকা দিল? তা তো আমাকে জানতেই হতো। কিন্তু আমাকে দেখেই সে আমাকে জড়িয়ে ধরে, আরও আমিও এত বছর পর নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখের সামনে পেয়ে নিজেকে ঠিক রাখতে পারিনি। আমিও তাকে জড়িয়ে ধরি। পরে অনেকক্ষণ আমরাও কথাও বলি। কই, তখন তো বলেননি যে ও বিবাহিত। তবে আপনি এখন মিথ্যা কেন বলছেন? পার্টির সবাই উৎসুক হয়ে এই দৃশ্য দেখছে আর নিজেদের মধ্যে কানাঘুষা করছে। এতটা কৌতূহলের সাথে দেখছে যেন মনে হচ্ছে এখানে কোনো ফিল্মের শুটিং চলছে আর সবাই তা লাইভ দেখতে এসেছে। কিন্তু আরোহীর কথা এখানে কেউ ভাবছে না। সে শুধু নির্বাক হয়ে সব কিছু শুনে যাচ্ছে। যে লোকটিকে সে আজ প্রথম দেখলো, যার সাথে আজকের আগে তার কখনো কথাও হয়নি, তার সাথে কি করে তার সম্পর্ক থাকতে পারে? লোকটিকে তো সে চিনেও না। তবে লোকটি তার সাথে এমন কেন করছে? কেন তার নামে মিথ্যা বলছে? কিসের প্রতিশোধ নিচ্ছে লোকটি তার থেকে? তার সাথে এইসব কি
আর কেনই বা হচ্ছে তা সে বুঝতে পারছে না। নীলাদ্র চোখ লাল করে আরোহীর দিকে তাকিয়ে চাপা স্বরে বলল, এখন কোনো কথা কেন বলছিস না? চুপ করে আছিস কেন? এই লোকটা কে? আর তুই ওর প্রেমিকা মানে? বিয়ের আগে তোর অন্য কথা সম্পর্ক ছিল, কই আগে তো বলিসনি? আমাকে কেন এভাবে ধোকা দিলি? এত মানুষের সামনে আমার মান সম্মান ধুলাই মিশিয়ে এখন তো শান্তি লাগছে, তাই না? নীলাদ্রের কথা শুনে সে ভেঙে পড়ে। তবুও নিজেকে সামলিয়ে সে আবরারের দিকে এক নজর তাকিয়ে তার গালে পরপর দুটো চড় মারে। পরে নীলাদ্রির দিকে তাকিয়ে স্পষ্ট শব্দে বলে, এই লোকটিকে আমি চিনি না, আজকের আগে একে আমি কখনো দেখিওনি। বিয়ের আগে আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না, আমি তেমন মেয়ে নই। আপনাকে আমি কোনো ধোকা দেইনি। লোকটির চরিত্র ভালো না। একটু আগে আমাকে একা পেয়ে আমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল, কিন্তু যখন আমার সাথে কিছু করতে পারেনি তখন আমার নামে মিথ্যা বলছে। আপনি লোকটির কথা বিশ্বাস করবেন না। লোকটির এসব করার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আপনি লোকটিকে প্রমাণ দেখাতে বলেন যে এর সাথে কখনো আমার কোনো সম্পর্ক ছিল। আরোহীর কথা শুনে নীলাদ্র মনে মনে বলে, আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী, কিছুতেই সবকিছু মেনে নিবে না, সবকিছু প্রমাণ চাইবে। তুমি যে নির্দোষ তা যে কোনোভাবে প্রমাণ করতে চাইবে, কিন্তু আজ যে তোমাকে হারতে হবে। আমি যে সবকিছু অনেক আগে থেকেই প্ল্যান করে রেখেছি, কি করে তা ভেস্তে যেতে দেই বলো? এটার সাথে যে আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন জড়িত, আর শুধু তোমার জন্য আমি কোনো মতে আমার এতদিনের স্বপ্ন ভুলে যেতে পারবো না। আমার যেটা করতেই হতো, কারণ এই কাজটা করা ছাড়া যে আমার হাতে আর অন্য কোনো উপায় ছিল না। আরোহীর কথা শুনে লোকটি তার ফোন বের করলো। পরে কতগুলো ছবি বের করে নীলাদ্রকে দেখালো। নীলাদ্র লোকটির হাত থেকে ফোন নিয়ে আরোহীর সামনে রাখলো আর কর্কশ কণ্ঠে বলল, তোর সাথে লোকটির কোনো সম্পর্ক নেই। তবে এইগুলা কি? এই ছবিগুলো কি মিথ্যা? দেখে তো মনে হচ্ছে না যে এগুলো মিথ্যা। এখন জবাব দে, এই ছবিগুলোর মানে কি? আরোহী ওনার হাত থেকে ফোন নিয়ে ছবিগুলো দেখতে লাগলো। ছবিগুলো দেখে আরোহীর পায়ের নিচের থেকে মাটি সরে গেছে। ছবিগুলো দেখছে আর ভাবছে, এটা কি করে সম্ভব হতে পারে? ছবিগুলো দেখে যে কেউই এটা বলবে আমরা প্রেমিক প্রেমিকা। ছবিগুলো কোনোটাই সত্যি নয়, কিন্তু আমি তা কি করে প্রমাণ করব? এখন কি করে সবাইকে আমি এটা বিশ্বাস করাবো যে আমি নির্দোষ? উনি তো আমার কোনো কথাই শুনছেন না। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, বিশ্বাস করুন, এই ছবিগুলোর কোনোটাই সত্যি নয়। লোকটি মিথ্যা বলছে, আমাকে ফাঁসাতে চাইছে। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি একে পুলিশের কাছে দেন, এমনি সব সত্যি স্বীকার করে নেবে। তখন ঠিকই বলে দিবে এগুলো সে কিসের জন্য করছে। হয়তো এ আপনার কোনো শত্রু হবে, তাই সবার সামনে আমাদের সম্মান নষ্ট করতে চাইছে। প্লিজ আমার কথাটা একবারের জন্য বিশ্বাস করেন। লোকটি অনুনয়ের স্বরে বলল, তুমি আমাকে এগুলো কি করে বলতে পারলে? আমি তোমাকে কেন ফাঁসাতে যাব? আমি তো তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো। তোমাকে ভয় পেতে হবে না, আমি তো আছি। আমি তোমাকে বিয়ে করব। তুমি একে ছেড়ে আমার কাছে চলে আসো। আরোহী লোকটির দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলল, আপনি আমার সামনে একদম নাটক করতে আসবেন না। আপনার কোনো কথাই সত্যি নয়, আর এই ছবিগুলো মিথ্যা। বলেন, এই ছবিগুলো কিভাবে পেলেন? আপনার এগুলো করার পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বলেন, কি জন্য করছেন এগুলো? আরোহীর কথায় লোকটি কি বলবে তা বুঝতে না পেরে নীলাদ্রির দিকে তাকায়। নীলাদ্র তাকে চোখের ইশারায় বলে চলে যেতে, আর লোকটিও চলে যাওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। তুমি যা বলছো তা সত্যি, আর বাকি সবকিছু মিথ্যা, তাই না? আমাকে তোমার বোকা বলে মনে হয় যে তুমি যা বলবে আমি তাই বিশ্বাস করে নেব? আসলে তুমি একজন চরিত্রহীনা, গরিব ঘরের মেয়ে তো, তাই বড়লোক ছেলেদেরকে দেখে তাদের ফাঁসাও। নীলাদ্রির কথা শুনে আরোহী নীলাদ্রির দিকে তাকায় আর বলতে শুরু করে, আর এই ফাঁকে লোকটি কেটে পড়ে। আপনি কি বলছেন? আমার সম্পর্কে এগুলো বলতে আপনার একটুও বাঁধলো না? আপনি না আমার স্বামী? তবে স্বামী হয়ে সবার সামনে নিজের স্ত্রীকে এভাবে অপমান কি করে করতে পারেন? নীলাদ্র রেগে বলে, চুপ, একদম চুপ। আমি তোর কোনো মিথ্যা কথা শুনতে চাই না। তোর মিথ্যে নাটক দেখার আমার কোনো ইচ্ছে নেই। আজকে এখানেই তোর আর আমার সব সম্পর্ক শেষ। তোর মতো চরিত্রহীনা মেয়ের সাথে এই নীলাদ্র চৌধুরী সংসার করবে তা ভাবলি কি করে? আর টাকার জন্য এইসব করেছিস তো টাকা তুই পেয়ে যাবি, কিন্তু তোর এই মুখ আমাকে কখনো দেখাবি না। ডিভোর্স পেপার তোর বাড়িতে পৌঁছে যাবে। নীলাদ্রির কথা শুনে আরোহী ফ্লোরে বসে পড়ল। দুই হাত দিয়ে ওনার পা জড়িয়ে ধরে কেঁদে দিলাম। কাপা কাপা স্বরে বললাম, প্লিজ আমার কথাটা তো শুনুন। এই সব কিছু সাজানো, আমাদের 3 বছরের সম্পর্ক। আপনি তো আমার সম্পর্কে সবকিছু ভালো করেই জানেন। আমাকে ডিভোর্স দিলে আমি এখন কোথায় যাব? আমার তো আর কোথাও যাওয়ার মতো জায়গা নেই।
আপনি আমার শেষ আশ্রয়। সে আপনি যদি আমাকে তাড়িয়ে দেন তবে মৃত্যু ছাড়া যে আমার হাতে অন্য কোনো উপায় থাকবে না। নীলাদ্র নিজের পা ছাড়িয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, তুই আমার কেউ হোস না, তাই তুই মরস নাকি বাঁচস তাতে আমার কিচ্ছু না। তোর মতো মেয়ের তো মরে যাওয়াই উচিত। আজকের পরে কি করে তোর এই মুখ সমাজে দেখাবি বলতে পারিস? নির্লজ্জ বেহায় মেয়ে, ঘরে স্বামী থাকতে অন্য কারোর সাথে সম্পর্ক করতে বিবেকে বাঁধলো না। তোদের মতো মেয়েদের জন্যই সমাজটা নষ্ট হয়। সে আর কিছু না বলে পার্টি থেকে বের হয়ে যায়। আরোহী ফ্লোরে বসেই কান্না করছে। শরীরে বিন্দু পরিমাণ শক্তি অবশিষ্ট নেই যে এখান থেকে উঠবে। কথায় আছে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর। আরোহীর এখন সেই অবস্থা। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আরোহীর জীবনটা তছনছ হয়ে গেল। কিছু না করা সত্ত্বেও দোষী হয়ে গেল। সমাজের চোখে এখন আরোহীর চরিত্রহীন আর নির্লজ্জ আর লোভী হয়ে গেল। তবে এটাই কি আরোহীর নিয়তি ছিল? আরোহী একদম গরিব ঘরের মেয়ে, যেখানে ঠিকমতো খেতেই পারতো না, সেখানে এসব কি করে? ছোট থাকতে মার মুখে শুনেছি আরোহী হওয়ার পরে বাবার সাথে মার ঝগড়া শুরু হয়। যখন একটু বড় হয় তখন থেকে এটা শুনতে হয়েছে, তুই মেয়ে হয়ে কেন জন্মালি? আমরা তো ঠিক মতো খেতেই পাই না, সেখানে তোর বিয়েটা কি করে দেব? আরো নানান কথা। ছোটবেলা থেকেই নানা বাজে কথা শুনে বড় হয়েছে, তাই সব সময় নিজের মাঝেই গুটিয়ে রয়েছে। পার্টির সবাই এখনো আরোহীর দিকে তাকিয়ে আছে। অনেকে বাজে বাজে কথা শোনাচ্ছে। দেখ তো, মনে হচ্ছে ভাজা মাছটিও উল্টে খেতে পারে না, আর তলে তলে এত সব। তা কি দেখিয়ে ছেলেদের ফাঁসায় কে জানে। কি আর দেখাবে, রূপ আছে তো তাই দেখিয়ে ফাঁসিয়েছে। শুনলেই তো গরিব ঘরের মেয়ে, তাদের চরিত্র তো এমনই হবে। আজ শুনেছি একটার সাথে সম্পর্ক ছিল, তলে তলে যে আরো কত ছেলের সাথে সম্পর্ক করেছে কে জানে। হ্যাঁ, ঠিক বলেছেন। এসব মেয়েরা তো এগুলাই করে বেড়ায়। এসব মেয়েদের জন্যই সমাজের মেয়েরা কলঙ্কিত হয়। ওনাদের প্রতিটি কথা বিষাক্ত তীরের মতো বুকে গিয়ে বিচ্ছে। গরিব ঘরে জন্মানোটা কি অভিশাপ, না মেয়ে হয়ে গরিব ঘরে জন্মানোটা অভিশাপ? এতদিন উনি আমার সাথে যা করেছে তার সব কিছুই তো মেনে নিয়েছি। কখনো ওনার কোনো কথার অবাধ্য হইনি। ওনার করা প্রতিটি অন্যায় অত্যাচার মুখ বুঝে মেনে নিয়েছি। তবে আজ উনি কি করে পারলেন এতগুলো মানুষের সামনে আমাকে অপমান করতে? কি করে পারলেন সামান্য একটা মিথ্যার জন্য আমাদের সম্পর্ক এভাবে শেষ করতে? আমাকে একা এখানে ফেলে কি করে চলে গেলেন? এইসব ভাবতে আরোহীর চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আছে যেন চোখের পানিও বাধা মানছে না, পড়ে যাচ্ছে। সবার কথা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আমিও তো মানুষ, পাথর নই। এত কষ্ট কি করে সহ্য করব? জীবনের সব সময় শুনেই এসেছি, আর কি কি যে শুনতে হবে আল্লাহই ভালো জানেন। আমি এখন আর শুনতে পারছি না। আমি ক্লান্ত হয়ে গেছি এখন শুনতে শুনতে। এখন যে আমি মুক্তি চাই, আমি মুক্তি চাই, এই সব কিছু থেকে মুক্তি। আরোহী ফ্লোরে বসে অঝরে কান্না করছে আর এসব ভাবছে। আর একজন লুকিয়ে লুকিয়ে এসব দেখে অনেক আনন্দ পাচ্ছে। মেয়েটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, দেখলে তো আমাকে অপমান করার ফল। এরপর থেকে যে তোমাকে প্রতিদিনই অপমানিত হতে হবে। মৃত্যু ছাড়া যে তোমার কাছে আর কোনো উপায় থাকবে না। তোমার কাছে তো তোমার মান সম্মানটাই সব। এখন কি করে তোমার এই মুখ সমাজে দেখাবে? নিজের পরিবারের কাছে বা এখন কোন মুখে যাবে? আর গেলেই কি তারা তোমাকে মেনে নেবে? আর বাকি রইলে তোমার স্বামী নীলান্দ্র, সে তো আমার হাতের পুতুল। সেখানে যে আর তোমার জায়গা হবে না। বলে রহস্যময় হেসে এক পা করে আরোহীর দিকে এগিয়ে যায়। মেয়েটি আরোহীর দিকে তাকিয়ে তাচ্ছিল্যের স্বরে বলে, সো স্যাড। জানো, আমার না তোমার জন্য অনেক খারাপ লাগছে। মেয়েটির কথা শুনে আরোহী তার দিকে তাকায়। মেয়েটির দিকে তাকাতেই সে অবাক হয়ে বলে, আপনি এখানে? মেয়েটি শান্ত স্বরে বলে, হ্যাঁ আমি। এখনো মনে আছে দেখছি। তা এই অবস্থায় কেন? ওই দিন তো অনেক বড় বড় কথা বলেছিলে, তবে আজ কি হলো? মেয়েটির কথা শুনে আরোহী বসা থেকে উঠে দাঁড়ায় আর শক্ত কণ্ঠে বলে, আমি এখানে কি করছি তা আপনাকে বলতে বাধ্য নই। ওই দিনের কথা কি ভুলে গেছেন? আজ আবার আমার সামনে আসতে লজ্জা করলো না? হো হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। আপনাদের মতো মেয়েদের লজ্জা আছে নাকি? আধুনিকতার নামে তো আপনারা বেহায়াপনা করে বেড়ান, তাদের আবার লজ্জা। মেয়েটি হাসি দিয়ে বলে, লজ্জা? সে তো আজ তোমার পাওয়া উচিত। স্বামী রেখে পরপুরুষের সাথে সম্পর্ক করতে তোমার লজ্জা করলো না? সেদিন আমাকে কি বলেছিলে মনে আছে নিশ্চয়ই? এই সামিয়া চৌধুরী কারো ধার রাখে না।
সেদিন তুমি আমাকে অপমান করেছিলে, আর আজ সবার সামনে তোমাকে অপমান করে চরিত্রহীনা প্রমাণ করে আমার যে কি ভালো লাগছে তা বুঝাতে পারবো না। আজকে তোমার অবস্থা দেখে আমার শান্তি লাগছে। আরোহী অবাক হয়ে বলে, তবে এই সব কিছু আপনার সাজানো? মেয়ে হয়ে কোনো মেয়ের চরিত্র নিয়ে এমন মিথ্যা নাটক করতে আপনার বিবেকে বাঁধলো না? কি করে পারলেন একটা মেয়ে হয়ে অন্য একটি মেয়ের সংসার এভাবে ভাঙতে? আপনার কি বিবেক বলতে কিছু নেই? সেদিন তো তুমি ঠিকই আমার চরিত্র নিয়ে বাজে কথা বলেছিলে, আমাকে যা নয় তাই বলে অপমান করেছিলে। তখন তা করতে যদি তোমার বিবেকে না বাঁধে, তবে আজ আমি যা করেছি তা করতে আমার বিবেকে কেন বাঁধবে? তখন আমার কেমন লেগেছিল এখন তা নিশ্চয়ই বুঝতে পারছো। সেদিন আমি কোনো ভুল কথা বলিনি, তা আপনি ভালো করেই জানেন। আমার বলা কোনো কথাই সেদিন অযৌক্তিক ছিল না। লজ্জা তো সেদিন আপনার পাওয়া দরকার ছিল, কিন্তু আপনার মতো মেয়েদের যে লজ্জা শরম বলে কিছু নেই তা আমার জানা ছিল না। মুখ সামলে কথা বলো আরোহী, ভুলে যেও না এটা তোমার বাড়ি না। আর সেদিন আমি যাওয়ার আগে তোমাকে কি বলেছিলাম তা মনে আছে নিশ্চয়। এখন তোমার কি হবে তা নিয়ে ভাবো, আমার কথা তোমাকে এখন ভাবতে হবে না। সামিয়ার কথা শুনে আগের কথা ভাবতে লাগলাম। অতীত বিয়ের প্রায় 2 বছর হয়ে গেছে। এই 2 বছরে উনি আমাকে নিজের স্ত্রী হিসেবে কখনো বিন্দু পরিমাণ সম্মানও করেনি। এই 2 বছরে ওনাকে আমি সম্পূর্ণ বুঝে গেছি। পার্টি, ক্লাব, মেয়েদের নিয়ে ঘোরাঘুরি আর এই সব নিয়ে আমি কিছু বললে আমার গায়ে হাত তুলতে 2 বার ভাবতেন না। আমারও কিছু করার ছিল না, বাধ্য হয়ে এই সব কিছু কি নিজের নিয়তি হিসেবে মেনে নেওয়া ছাড়া। কিন্তু সবসময় কি আর সবকিছু মেনে নেওয়া যায়? হয়তো যায় না। নিজের স্বামীকে অন্যের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে আর নিজেকে সামলাতে পারিনি, কি ঠাস করে মেয়েটির গালে চড় মারি। নিজের সম্মান এভাবে পরপুরুষের হাতে বিলিয়ে দিতে আপনার একটুও লজ্জা করছে না? কেমন মেয়ে আপনি, এত রাতে নেশা করে এসে পরপুরুষের সাথে ঢলাঢলি করছেন? আপনাদের মতো মেয়েদের জন্য সমাজে মেয়েদের এভাবে অপমান করা হয়। পরে ওনার দিকে তাকিয়ে বললাম, ছি, আপনাকে আমার স্বামী ভাবতেও আমার লজ্জা করছে। ঘরে বউ থাকতে অন্য মেয়ের সাথে মাঝরাতে এইভাবে অন্তরঙ্গ হয়ে নেশা করে মাতাল হয়ে বাড়িতে ঢুকতে আপনার একটুও লজ্জা করলো না? ঘরে বউ থাকতে এইভাবে পরকীয়ায় জড়াতে বিবেকে তো বাধার কথা। আমার কথা শুনে চোখ লাল করে আমার দিকে তাকালেন। আমিও ডোন্ট কেয়ার ভাব নিয়ে মেয়েটির দিকে তাকালাম। মেয়েটি রেগে আমার দিকে তাকিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে আমাকে এইভাবে চর মারার আর আমার সাথে এইভাবে কথা বলা? দেখে তো মনে হচ্ছে কেউ ভূত একটা, নিজের ভেতরে একটু আধুনিকতার ছোঁয়া নেই, অশিক্ষিত। বলেই মেয়েটি আমার গালে চর মারতে নেয়। আমি সাথে সাথে মেয়েটির হাত ধরে এক মোচড় দিয়ে মেয়েটির হাত ছেড়ে দিয়ে বলি, আমি আপনাকে ভুল কিছু বলিনি যে আপনি আমার গায়ে হাত তুলবেন, আর দ্বিতীয়বার এমন ভুল করতে যাবেন না। আমার হাত আপনার হাতের মতো নরম না। আমি গরিব ঘরের মেয়ে, কাজ করতে করতে আমার হাত অনেক শক্ত হয়ে গেছে। আমি ভালো করে একটা মোচড় দিলেই আপনার হাত ভেঙে যাবে। আর কি বলেন আমি আনস্মার্ট, আমি আধুনিক নই, তাই না? আসলে স্মার্টনেস বলতে কি বোঝায় তাই আপনাদের মতো মেয়েরা জানে না। আপনারা নিজেদেরকে স্মার্ট বলে মনে করেন, আসলে এগুলো স্মার্টনেস না, এগুলো হলো বেহায়াপনা। আপনারা এইসব বেহায়াপনা করাকে যদি স্মার্টনেস বলেন, তবে আমি এমন স্মার্ট হতে চাই না। আধুনিক হতে গিয়ে যদি নিজের লজ্জা শরম ভুলে এইসব ছোট ছোট ড্রেস পরে পার্টি, ডান্স, ক্লাবে গিয়ে নেশা করে মাতাল হয়ে পর পুরুষের সাথে ঢলাঢলি করতে হয়, তবে আমি এমন আধুনিক হতে চাই না। কি লাভ এইসব আধুনিকতার, যেখানে নিজের সত্তাকে সম্মান দেওয়া যায় না? নিজের আসল পরিচয় যেখানে ভুলে যাওয়া হয়, এমন আধুনিক হওয়ার থেকে গিয়েও ভূত হওয়াই ভালো। মেয়েটি চোখ লাল করে নীলাদ্রির দিকে তাকায় আর কর্কশ কণ্ঠে বলে, তুমি কি আমাকে এভাবে অপমান করার জন্য এখানে এনেছো? তুমি ভালো করেই জানো আমাকে অপমান করার পরিণতি কি হতে পারে। আমি চাইলে এক্ষুনি তোমার কোম্পানির অস্তিত্ব বিলীন করে দিতে পারি। তুমি ভালো করেই জানো তার জন্য শুধু আমার একটি ফোন কলই যথেষ্ট। মেয়েটির কথা আমি কিছুই বুঝলাম না। এখানে কোম্পানির কথা কেন আসছে, আর মেয়েটিই বা কে? আমি প্রশ্নবোধক দৃষ্টিতে ওনার দিকে তাকাতেই উনি আমার গালে চড় মারলেন। কর্কশ কণ্ঠে বললেন, তোর সাহস কি করে হলো ওকে এভাবে কথা বলার, ওকে বাজে কথা বলার? আগে নিজের কথা একবার চিন্তা কর। যেখানে তোর নিজের বাবাই তোকে টাকার জন্য আমার মতো কারোর সাথে বিয়ে দিয়েছে, বিয়ের নামে টাকার জন্য বেচে দেয়, তার মুখে এমন কথা মানায় না। তুই এক্ষুনি সামিয়ার কাছে ক্ষমা চাইবি, না হলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব। তারপরে নিজের বাড়িতে গিয়ে এত বড় বড় কথা বলিস। ওনার কথা শুনে মনে হলো উনি তো ভুল কিছু বলেনি, ওনার কথা হয়তো ঠিক। এখানে নিজের বাবাই সামান্য কিছু
যেখানে নিজের বাবাই সামান্য কিছু টাকার জন্য সব কিছু জেনেও এমন এক ছেলের সাথে নিজের মেয়ের বিয়ে দিতে পারে, সেখানে ওনাকেই বা আমি কি বলবো? বাবা ওনাদের টাকা দেখে সব কিছু জেনে ওনার সাথে আমার বিয়ে দিয়েছেন। বিয়ের সময় এই সব কিছু আমি জানতাম না, কিন্তু পরে আমি সব কিছু জানতে পারি। আমাকে টাকার জন্য বিক্রি করে দিয়েছে। ভাবতেই নিজের উপরে ঘৃণা হতে লাগলো। আমি কি কোনো পণ্য ছিলাম? কোনো মা বাবা তার সন্তানের সাথে এমন কিছু করতে পারে বলে আমি কখনো ভাবতেও পারিনি। মাঝে মাঝে ভাবি, আমি কি ওনাদের নিজের সন্তান, নাকি কোথাও থেকে পেয়ে এনেছেন যে এভাবে আমার জীবনটা নষ্ট করলেন? আমি তো কখনো এত টাকা পয়সা চাইনি, শুধু একটা ভালো স্বামী আর সংসার চেয়েছি। কিন্তু আমার এতই পোড়া কপাল যে তাও আমার কপালে জুটলো না। হেসে পড়েছি এমন এক জায়গায় যেখানে টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু সেখানে কোনো সম্মান নেই, না আছে কোনো ভালোবাসা, আছে শুধু অপমান আর অবহেলা। কিন্তু এ তো আমি চাইনি। কোনো মেয়েই তার স্বামীর ভাগ কাউকে দিতে চায় না, কিন্তু আমি এতই অসহায় যে নিজের স্বামীকে অন্য কারোর সাথে দেখেও কিছু বলতে পারবো না।